যে কোনো মেজর কম্পিটিটিভ এক্সামের, সেটা বিসিএস, এইচএসসি বা এসএসসি যাই হোক না কেন, সবচেয়ে বড় সিক্রেট ওয়েপনটা কি হতে পারে? ঠিক ধরেছেন, রাইট ফর্ম অফ ভার্বস। নিয়মগুলো একবার যদি আমরা লজিক দিয়ে বুঝতে পারি, তাহলে যে কোনো বাক্যের সঠিক ভার্ব বসানো একদম পানির মতো সোজা হয়ে যাবে। আজকের এই এক্সপ্লেইনারে আমরা সোর্স মেটেরিয়াল থেকে একদম নিংড়ে নেওয়ার সবচেয়ে ক্রুশাল নিয়মগুলো নিয়েই আলোচনা করব। ওকে, চলুন সরাসরি রোডম্যাপটা একটু দেখে নিই। আমাদের আজকের এই আলোচনাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স অনুযায়ী ভার্বের রূপ, মডেলস ও প্রিপোজিশনস, কজেটিভ ও কন্ডিশনালস এবং সবশেষে কমন এক্সাম ট্র্যাপ। নিয়মগুলোকে এভাবে গ্রুপ করে পড়লে দেখবেন মেমোরাইজ করাটা একদম এফর্টলেস হয়ে যাচ্ছে। 1 নম্বর, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট বা আমাদের মূল ভিত্তি। কনসেপ্টটা খুব সিম্পল। ভার্বকে সবসময় তার সাবজেক্টের নাম্বার আর পার্সনের সাথে ম্যাচ করতে হবে। কিছু শব্দ আছে না, যেগুলো দেখতে প্লুরাল মনে হলেও আসলে কিন্তু সিঙ্গুলার। যেমন ধরুন ফিজিক্স বা নিউজ, এগুলো শেষে এস থাকলেও এরা কিন্তু একটিমাত্র বিষয়কে বোঝায়। তাই এদের পর নির্দ্বিধায় সিঙ্গুলার ভার্ব মানে ইজ, ওয়াজ বা হ্যাজ বসবে। অন্যদিকে ক্যাটল বা পিপলের মতো কালেকটিভ নাউনগুলো সবসময় প্লুরাল হয়, তাই এদের সাথে আর, ওয়ার বা হ্যাভ বসে। আর এই উদাহরণগুলো চমৎকারভাবে প্রমাণ করে যে বাক্যের স্ট্রাকচার কিভাবে ভার্বকে নিয়ন্ত্রণ করে। বাম দিকে দেখুন, বাক্যের শুরুতে ওয়ান অফ দি থাকায় সাবজেক্ট হিসেবে বয়েজ প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার অর্থাৎ ইজ হচ্ছে, কারণ আমরা অনেকগুলোর মধ্যে নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছি। আর ডান দিকের নিয়মে অ্যান্ড দিয়ে যখন দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হয়, তখন ভার্বটাও খুব স্বাভাবিকভাবেই প্লুরাল বা হ্যাভ হয়ে যায়। 2 নম্বর ক্যাটেগরি, টেন্স অনুযায়ী ভার্ব এবং টাইম ইন্ডিকেটর চিহ্নিতকরণ। স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে দেখবেন বাক্যে থাকা কিছু নির্দিষ্ট সময় নির্দেশক শব্দ কিভাবে পুরো বাক্যের টেন্সকে একদম লক করে দেয়। বাক্যে যদি অলওয়েজ, নর্মালি বা রেগুলারলি থাকে, তবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। আবার জাস্ট নাও বা রিসেন্টলি চোখে পড়লেই বুঝতে হবে বাক্যটা নিশ্চিতভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিমান্ড করছে। এই টাইম মার্কারগুলোর পেছনের লজিকটা আসলেই খুব ইন্টারেস্টিং। যদি ইয়েস্টারডে বা আগো থাকে, তা মানে কাজটা শেষ, তাই সাথে সাথে ভার্বের পাস্ট ফর্ম বা V2 বেছে নিতে হবে। একইভাবে নাও বা ডে বাই ডে থাকলে কাজটা বর্তমানে চলছে বোঝায়, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এবার 3 নম্বর টপিকে আসা যাক, মডেলস ও প্রেপোজিশনস অর্থাৎ গোল্ডেন রুলস। এটা একদম অকাট্য একটা নিয়ম। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এই মডেলগুলোর পর যে ভার্বই আসুক না কেন, সেটা অবশ্যই তার বেস ফর্ম বা V1-এ বসবে। এর কোনো ব্যতিক্রম নেই, কোনো আইএনজি বা এস বা ইএস যোগ হওয়ার কোনো সুযোগই নেই। আর একটা দারুণ রুল অফ থাম্ব বা মেমোরেবল কোট হচ্ছে, ইনফিনিটিভ টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টু ছাড়া অন্য যে কোনো প্রেপোজিশন, যেমন ধরুন ইন, অফ বা উইদাউট থাকলে চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই রুলটার একটা বিশাল ব্যতিক্রম আছে। একটু আগেই তো আমরা দেখলাম টু এর পর V1 বসে, কিন্তু লুক ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু ফ্রেজগুলোর শেষে টু আছে ঠিকই, কিন্তু তারপরেও এদের পর ভার্বের সাথে আইএনজি বসে। পরীক্ষায় কনফিউজ করার জন্য এটা কিন্তু পরীক্ষকদের দারুণ একটা ট্রিক। 4 নম্বর সেকশন, কজেটিভ ও কন্ডিশনালস মানে একটু অ্যাডভান্সড স্ট্রাকচার। কজেটিভ ভার্বের কনসেপ্টটা বেশ মজার। এখানে সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে বরং অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়। যখনই বাক্যে মেক বা লেটের মতো কজেটিভ ভার্ব আসে, এরা ঠিক এর পরের ভার্বটিকে বাধ্য করে বেস ফর্মে বসতে। আর কন্ডিশনালস, এগুলো তো পুরো ম্যাথমেটিক্যাল প্রোগ্রেশনের মতো কাজ করে। 4টায় দেখুন, ফার্স্ট কন্ডিশনাল প্রেজেন্ট থেকে ফিউচারে যাচ্ছে, সেকেন্ড কন্ডিশনালে পাস্ট থাকলে পরের অংশটা পাস্ট কন্ডিশনাল হচ্ছে, আর থার্ড কন্ডিশনাল পাস্ট পারফেক্ট থেকে পারফেক্ট কন্ডিশনাল হয়ে যায়। সিকোয়েন্সটা একদম লজিক্যাল। 5 নম্বর এবং শেষ টপিক, কমন এক্সাম ট্র্যাপ। চলুন দেখি পরীক্ষকরা কোথায় আমাদের ট্রিক করতে ভালোবাসেন। এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো, বাক্যের চেহারা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ইট ইজ হাই টাইম শুনতে প্রেজেন্ট টেন্স মনে হলেও এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার জোর প্রকাশ করে। আর তাই এর পরপরই যে ভার্বটা আসবে সেটাকে অবশ্যই পাস্ট টেন্স বা V2 ফর্মে হতে হবে।
নো সুনার হ্যাড বা স্কেয়ারসলি হ্যাডের মতো স্ট্রাকচারগুলো পরীক্ষায় আসা মানেই দুই পাশে টেন্সের ব্যালেন্স ঠিক রাখা। প্রথম অংশে পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশে অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। এছাড়া লেস্টের মতো পুরনো ধাঁচের শব্দের পর সাবজেক্ট আসলেই শুড বা মাইট বসিয়ে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এই ট্র্যাপগুলো জানা থাকলে নেগেটিভ মার্কিংয়ের কোনো চান্সই নেই। তো শেখা নিয়মগুলোর একটু প্রয়োগ করা যাক। চলুন একটু ব্রেইনস্টর্মিং করি। নো সুনার হ্যাড দিয়ে শুরু হওয়া এই ট্রিক প্রশ্নটিতে রান ভার্বটার সঠিক ফর্ম কী হওয়া উচিত একটু ভাবুন তো। অ্যাবসলিউটলি উত্তর হবে র্যান। কারণ বাক্যের প্রথম অংশে হ্যাড সিন হিসেবে পাস্ট পারফেক্ট আছে, তাই নিয়মের লজিক অনুযায়ী পরের অংশে অবশ্যই পাস্ট ইনডেফিনিট বসবে। আর রানের পাস্ট ফর্ম তো র্যানই। চলুন দেখি এই নিয়মগুলো রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে। বিগত সালের বিভিন্ন সরকারি চাকরি এবং বোর্ড প্রশ্নগুলোর এই স্নাইপেটগুলো দেখলেই বুঝতে পারবেন রুলগুলো কতটা হাই ভ্যালু। আমাদের আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে সবার জন্য একটা ফাইনাল চ্যালেঞ্জ। ইফ আই হ্যাড মানি আই ব্ল্যাঙ্ক ওপেন আ হসপিটাল। সেকেন্ড কন্ডিশনালের নিয়মটা মাথায় রাখলে এখানে সঠিক ফর্মটা কি হবে। গ্রামার মুখস্থ করার বিষয় নয়, লজিক দিয়ে বোঝার বিষয়। নিয়মিত প্র্যাকটিস চালিয়ে গেলে সাকসেস আসবেই। তো এই চ্যালেঞ্জের উত্তরটা কি হতে পারে বলে মনে হয়?